তাকদীর আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। দ্য মেগা স্টার সাকিব খান অবশ্যই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে না, কিন্তু ওনার কিন্তু একটা লার্নিং আছে। ডিরেক্টরকে বলতেছে ও এখনও কী করে এখানে বের করবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। দেন পিহুরে পিহুরে পাখিরা ডাকে তোমার কণ্ঠ কই, আমারই পন্থে গানের মালা তোমারই পন্থের সই। উড়াল সিনেমা এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র মতি। এই মতির আসলে মতি গতি সম্পর্কে একটু জানতে চাই। আসলে এই মতি চরিত্রটা আমার দেখা চরিত্র। এই চরিত্রটা যখন আমি স্ক্রিপ্ট পড়ি তখন আমি ছোটোবেলায় ফিরে যাই, যে আমি ছোটোবেলায় এরকম দেখতাম যে সাইকেলে করে সামনে কিছু পেপার, পেছনে কিছু পেপার বাঁধা, এই সাইকেল নিয়ে সাইকেলওয়ালারা হচ্ছে পেপার বিলি করছে। কখনো পত্রিকা বেচা হয়েছে বা ইয়ে হয়েছে কিনা? না না, এটা আমি করছি। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি করছি। সেটা হচ্ছে যে আমার ছোটোবেলায় এক ফ্রেন্ড ছিল যে হচ্ছে সকালবেলা সে 2টা ঘন্টা সে হচ্ছে পেপার বিলি করতো। সে পেপার বিলি করে হচ্ছে কয়েকজনের বাসায় দিত। ওই গোটা 50 পত্রিকা হচ্ছে বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। তো আমি দেখতাম যে ও ওইটা বিলি করা শেষ করে দেন হচ্ছে সে আমাদের সাথে ক্লাসে জয়েন করতো। তো আমি একদিন ওর সাথে ওর ক্যারিয়ারের পিছনে বসলাম, মানে সাইকেলের ব্যাক ক্যারিয়ারের। তো ব্যাক ক্যারিয়ারের পিছনে বসে আমি কোলের মধ্যে পেপারের টুকরোগুলো নিলাম, পেপারগুলো। তারপরে যখনই সে হচ্ছে প্রত্যেক বাসে যাচ্ছে ক্রিং ক্রিং করে বেল দিচ্ছে, আর আমি হচ্ছে পেপারটা নেমে যেয়ে টুস করে দিয়ে আসি। এটা আমার একদম জীবন্ত এক্সপিরিয়েন্স ছিল। না, তোমার অভিনয়ের যাত্রাটায় কিন্তু একটা স্ট্রাগল আছে। তুমি আসলে দীর্ঘ সময় ধরে থিয়েটার এবং তারপরে ছোট ছোট চরিত্রে অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা তোমার দেখেছি। বিশেষ করে তাকদীরের কথাটা বলতেই হয়, সেখানে তোমার যে যাত্রা, তাকদীরের অভিজ্ঞতাটা একটু টেনেই আনতে চাই। আসলে ওইটা তোমার লাইফে কতটা পালক হয়ে কাজ করেছিল তোমার অর্জনের? তাকদীর আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। কেসারের শেকড় থেকে শিখরে। আমি এর আগে অনেক কাজ করেছি, মানে ছোট ছোট চরিত্র করেছি, এবং আর তাকদীরটা যখন শুরু করি করোনাটা মাত্র শেষ হচ্ছে, তো ওই সময়টা হচ্ছে যে আমরা তাকদীর শ্যুটটা করি। তো শাওকি ভাই আমাকে ক্যারেক্টার ব্রিফটা দিলেন এবং আমি সেটে গেলাম, এবং সেই তাকদীরটা করার পর আমার ভিতরে একটা অনেক বড় একটা চেঞ্জ আসলো, যে আসলে একটা চরিত্র গঠন বা একটা চরিত্রের ব্যাক স্টোরি, সাবটেক্সট বা এই চরিত্রের অতীত কী, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি শাওকি ভাইয়ের কাছ থেকে। তো এইটা পরবর্তীতে আমার লাইফে অনেক বড় প্রভাব ফেলে। আমাদের দেশের তোমাদের মতো যারা স্ট্রাগলার অভিনেতা বা অনেক বেশি স্ট্রাগলিংয়ের একটা যাত্রা আছে, তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? অনেক বড় চ্যালেঞ্জিং জায়গা। এখন আসল কথা হচ্ছে যে অভিনয়টা যে করতে চায় তাকে অবশ্যই অভিনয়টার বেসিকটা অন্তত জানা উচিত। খুব সহজ বিষয় না কিন্তু অভিনয়, যেটা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা স্বীকার করে গেছেন অকপটেই, যে অভিনয়টা এত সোজা জিনিস না। এখনও ওনারা শিখছেন। তো আমার কাছে মনে হলো যে অভিনয়টা হচ্ছে একটা চর্চা, নিয়মিত চর্চা, যেটা কিন্তু আসলে যে আই এম সরি টু সে টিকটক বা হচ্ছে রিলস টিলস বানায় আসলে অভিনেতা থিয়েটার করেন বা দীর্ঘ একটা যাত্রা। কিন্তু আমার এই জায়গায় একটা প্রশ্ন আছে, অনেক মানুষ, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমি চিনি যারা থিয়েটারের চৌকাঠ পর্যন্ত যায়নি, তো তারাও তো অনেক ভালো করছে। সে জায়গায় আপনি ব্যাখ্যা দিবেন? সেই জায়গার ব্যাখ্যা হচ্ছে আমার খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে যে গড গিফটেড একটা ব্যাপার আছে, আর হচ্ছে লার্নার। দুই টাইপের অ্যাক্টর, একজন হচ্ছে গড গিফটেড, আরেকজন হচ্ছে লার্নার। গড স্বয়ং সৃষ্টিকর্তা তাকে আশীর্বাদ দিয়ে তাকে হচ্ছে পাঠায়, ওকে, স্কিলটা দিয়েছে। সেই বাংলাদেশে এরকম কাকে মনে হয় সবচেয়ে ভালো স্কিল দিয়েছে, যে থিয়েটার করেনি কিন্তু ভালো অভিনয় করছে? এরকম থিয়েটার করেননি কিন্তু ভালো অভিনয় করছে, আমার নিশো ভাইকে ভালো লাগে। নিশো ভাই আছেন, এরকম আরও কয়েকজন আছে। আর থিয়েটার মানে একদম গড গিফটেড যদি বলি, থিয়েটারও করেছেন, এটা হচ্ছে মোশাররফ ভাই আছে, চঞ্চল ভাই আছে, ওনারা গড গিফটেড। আমাদের তো ফিল্মের ম্যাক্সিমাম হিরোরাই থিয়েটার করেনি, এর মধ্যে কারা ভালো করছে? সাকিব খান, দ্য মেগা স্টার। সাকিব খান অবশ্যই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে না, কিন্তু ওনার কিন্তু একটা লার্নিং আছে, তার ধ্যান জ্ঞান বাসনা এবং বসবাস সবই হচ্ছে ফিল্মের সাথে, তো তিনি তো অবশ্যই ভালো করবেন। তোমার আসলে ক্ষুধাটা কি এখন অভিনয়ের জায়গা থেকে, বা চাওয়ার জায়গাটা কি?
ভালো চরিত্রের ক্ষুধা, অনেক চ্যালেঞ্জিং চরিত্রের ক্ষুধা, এগুলোই আছে। আমি একটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের মিডিয়া কতটা ডিরেক্টর বান্ধব বা আর্টিস্ট বান্ধব, তোমার কি মনে হয়? মিডিয়া মূলতই ডিরেক্টর বান্ধব, আর ডিরেক্টররা প্রপারলি গাইডেন্সের কারণেই কিন্তু ভালো ভালো অভিনেতারা তৈরি হয় এবং তারা ভালো ভালো জায়গায় পৌঁছায়। সো ডিরেক্টরস মিডিয়া ইটস কল। তুমি বাংলাদেশের মিডিয়াকে ডিরেক্টরস মিডিয়া হিসেবেই ধরতে চাও? হ্যাঁ হ্যাঁ, ধরতে চাই, কিন্তু তোমরা বড় হয়ে গেলে পর তো আর ডিরেক্টররা তোমাদের নাগার পায় না। তার মানে তোমরা কি তখন চরিত্র বদলাও, না ডিরেক্টররা তোমাদের ওই কোয়ালিটিতে যেতে পারে না? কোনটা আসলে? এটা হচ্ছে কিছু জায়গায় চ্যালেঞ্জিং ব্যাপার আছে। যেমন হচ্ছে যে আমি যদি নিজেকে বলি যে আমি একজন ডিরেক্টরস আর্টিস্ট, মানে ডিরেক্টরের আর্টিস্ট আমি। ডিরেক্টর যা কাজ পাওয়ার জন্য বলো না মন থেকে বলো? না, এটা মন থেকে। আমি এখন পর্যন্ত যা করেছি ডিরেক্টর কম। এই যে ছোট ছোট চরিত্র থেকে একটা যাত্রা শুরু করে একটা সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে আসা, এই জায়গার পর্যন্ত আসলে স্ট্রাগল কি ছিল? আমরা জানি ঢাকার শহরে যারা আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আসি, থিয়েটারে এবং অভিনয়তে তাদের একটা অনেক কষ্টের যাত্রা আছে। তোমার আছে কিনা সেটা? সেটা তো অবশ্যই ছিল, কারণ থিয়েটার করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি অনেক দূর থেকে, প্রায় 10-15 কিলোমিটার দূর থেকে আমি আসা যাওয়া করতাম থিয়েটারে রিহার্সেল করার জন্য। তো থিয়েটারের যাত্রা থেকে যখন হচ্ছে মিডিয়াতে যাত্রাটা শুরু হয়, আমার ক্যামেরার সামনে যাত্রা শুরু হয় একটা বড় পর্দায়। শিশুতোষ চলচ্চিত্রতে আমি একটা শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলাম। তো তারপরে আমার একটা বিশাল গ্যাপ পড়ে যায়, প্রায় 3 বছরের মতো। তো এরপরে 3 বছর পরে আমি হচ্ছে যে অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম অনেক দিন। তারপরে চিন্তা করলাম যে না, এখন একটু আবার কাম ব্যাক করি, স্ক্রিনে যাই। কখনো কি মনে হয়েছে যে ছেড়ে দিই? এমন কোনো খারাপ সময় এসেছে বা সিচুয়েশন? না, সিচুয়েশন এরকম এসেছিল, আমি চিন্তা করছিলাম যে আসলে আমাকে এত নেগলেক্ট করা হলো, বা হচ্ছে যে এরকমভাবে আমার সাথে এরকম ব্যবহার করা হলো, এটা কি আসলে সবার সাথে করে, নাকি এগুলো হচ্ছে যে ডাউন করে দেওয়ার নাম জন্য? বলতে বলবো না, হয়তো তুমি নতুন, তুমি এখন ইন্ডাস্ট্রিতে সবেমাত্র একটা চমৎকার যাত্রা শুরু করেছো, কিন্তু কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ওই যে আমি প্রায় 3-4 বছর গ্যাপ দিয়ে দেন হচ্ছে আমি আবার মিডিয়াতে কাজ করা শুরু করি একটা সিঙ্গেল নাটকে। তো শ্যুট উত্তরার দিকে ছিল। তো এক ভাইয়া ডিরেক্টর ছিলেন, যিনি হচ্ছেন খুবই, মানে আমাকে অনেকদিন পর ডাকছেন আর কি, পরিচিতই আর কি। তো ওই সেটে গিয়েছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, তবু আমি গেলাম, কারণ হচ্ছে যে অনেকদিন ক্যামেরার সামনে দাঁড়ানো হয় না। দেন হচ্ছে যাই, তো একটা সিন, 2টা সিন ছিল আমার। 2টা সিনের প্রথম সিনটা হচ্ছে যে করতেছিলাম, তখন সহশিল্পী যিনি ছিলেন, তো ওনার সাথে আমার ওই 3-4টা টেক লাগছিল। তো উনি তো মাস্টারটা দিয়ে হচ্ছে যে চলে গেছেন, দেন হচ্ছে ক্লোজটা দেওয়ার জন্য। মাস্টারটা দিতে গিয়ে আমার হচ্ছে যে খুব, মানে শরীরে অস্বস্তি ফিল হচ্ছিল, এবং তিনি খুব শাউট করতেছিলেন যে কি সব নিয়ে আসো, এগুলা অ্যাক্টিং করতে পারে না, এই সেই, এগুলো কোত্থেকে নিয়ে আসো, ঠোকায় টোকায়া। আমার ডিরেক্টর ভাইকেও হচ্ছে যে একটু অপমান করছে। উনি মানে একদম লিড ক্যারেক্টারে ছিলেন না যদিও। তো ওখান থেকে হচ্ছে আমি ওই, মানে ওই ইয়ে করলাম আর কি, যে আমি ডিরেক্টর ভাই আমাকে বলতেছে যে ভাই তুমি চিন্তা করো না, হবে 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 ভাই, একটা শট নেই। পরে বললো যে তুমি ক্লোজে নিয়ে নাও, ওর সাথে আমি সিন করবো না। পরে আমি হচ্ছে ক্লোজে ডায়লগগুলো দিলাম, দেন হচ্ছে বললো যে ধরো পরের সিনটা সন্ধ্যার দিকে শ্যুট হবে, তুমি থাকো। পরে আমি সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম। উনি ওই আর্টিস্টটা আমার সাথে কথা বলে নেই ঠিকমতো, আর হচ্ছে যখনই দেখছে তখনই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলতেছে ও এখনও কী করে এখানে, বের করবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। দেন আমি হচ্ছে যে অপেক্ষা করলাম। তারপর ডিরেক্টর ভাই এসে বললো চলো আমরা শটে যাই, আমরা ওই সিনটা করি। এখন ওই সিনটা আবার ওনারই সাথে ছিল। তো আমাকে বললো যে, ডিরেক্টর ভাই বলতেছে যে ওই ভাইকে, যে ওই আর্টিস্টকে বলতেছে যে ভাইয়া ও তো অসুস্থ ছিল, এই জন্যই এখন মনে হয় ঠিক আছে, এখন করতে পারবে। তখন বললো যে না, আমি করতে পারবো না, আমি এই সিন করতে পারবো না, যদি করতে চাও তাহলে আমি প্যাক আপ করে আমি বাসায় চলে যাবো। আমি জানি না, আমার মতো একজন মানে তখন তো আসলে ছোট একজন অভিনেতা ছিলাম, শিখতে পারিনি, শিখতেছিলাম তখন। তারা কি এখন অনেক ভালো আছে বা বড় জায়গায় আছে? আমি আসলে জানি না, কারণ আমি খোঁজ নেইনি কখনো, তো দেখছি কিনা মনে নেই। তার মানে নতুনরা আসলে, নতুনদের জন্য সব আর্টিস্টরা আসলে খুব
সৌহার্দ্যপূর্ণ আচরণের জায়গা এখন না, যেতে পারেনি। তোমার কিছু এটা শুনে মনে হয়। গুটি কয়েক মানুষ তো থাকবেই, নেগেটিভ পজিটিভ থাকবেই। Okay, তোমার চোখ ভারী হয়ে আসছে, না, হ্যাঁ, ছল ঠিক ছল আছে। করতেছে। যাই হোক, আমরা একদম শেষ তোমার সিনেমার গানের 2টা লাইন দিয়ে আমরা আজকে শেষ করব। আমাদের এটা হচ্ছে উড়াল সিনেমার গান। চোখের কাজল ধুইয়া যায় শ্যামরায় কোন মথুরায় ধুইয়া যাওয়া আমায়। পিহুরে পিহুরে পাখিরা ডাকে তোমার কণ্ঠ কই, আমারই পন্থে গানের মালা তোমারই পন্থের সই। শ্যামরায় কোন মথুরায় ধুইয়া যাওয়া আমায়। শ্যামরায় কোন মথুরায় ধুইয়া যাওয়া আমায়।